সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী ছাত্র দলের শীর্ষ পদে সদ্য দায়িত্বপ্রাপ্ত কাজী রনাকুল ইসলাম শ্রাবণকে পার হতে হচ্ছে কঠিন এক সময়ের মাঝখানে। এমনিতেই দেশের রাজনৈতিক ক্রান্তিকালে দেশের বৃহত্তম ছাত্র সংগঠনের দায়িত্ব পাওয়াটাকে বিশাল চ্যালেঞ্জ হিসেবে দেখছেন পোড় খাওয়া তৃণমূল থেকে উঠে আসা এই ছাত্রনেতা। তার উপর দায়িত্ব আসার পর থেকে একের পর এক গণমাধ্যমের সম্মুখীন হতে হচ্ছে তাকে, এবং পাশাপাশি তার পরিবারকে নিয়ে নানান প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে শ্রাবণকে। এমত অবস্থায় গণমাধ্যমের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর, দায়িত্ব নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সহ নানান ইস্যু নিয়ে প্রতিক্রিয়া জানাতে আমার সাথে যুক্ত হয়েছেন সদ্য ছাত্রদলের শীর্ষ পদের দায়িত্বপ্রাপ্ত জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি জনাব কাজী রনাকুল ইসলাম শ্রাবণ। শ্রাবণ, আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। ভালো আছেন নিশ্চয়ই? থ্যাংক ইউ ভাই। জি আছি ইনশাআল্লাহ। জি, আমি সর্বপ্রথম যে প্রশ্নটা করতে চাচ্ছি, আপনার পরিবারকে নিয়ে আপনি জানেন, যদিও এটা আমার ব্যক্তিগতভাবে খুব করার ইচ্ছে ছিল না, কিন্তু এত বেশি রিলেভেন্ট হয়ে গেছে বর্তমান গণমাধ্যম আপনাকে ঘিরে এই প্রশ্নটাকে উঠাচ্ছে বারবার, যে পরিবার নিয়ে আপনি জানেন এবং দেশের মানুষ সবাই অলরেডি এই ব্যাপারটি অবগত রয়েছে, যে আপনার বিষয়ে প্রশ্নটা যেটা উঠছে যে আওয়ামী লীগের পুরো আওয়ামী লীগ একটা পরিবার থেকে আপনি কিভাবে একটু ব্যতিক্রম হলেন, কিভাবে আপনার এই জাতীয়তাবাদী দলের সাথে যুক্ত হওয়া এবং জাতীয়তাবাদী দল সর্বোচ্চ একটা স্পর্শকাতর জায়গায় আপনাকে এত বড় বিশ্বাসের জায়গা দিল, আপনার অনুভূতি একটু জানতে চাচ্ছি। এবং যেভাবে বললাম যে পরিবারের মধ্যে এত আওয়ামী লীগের মধ্যে আপনি কিভাবে এদিকে আসলেন, জনাব রনকুল ইসলাম সাহেব। জি আলহামদুলিল্লাহ, শত সমালোচনা আলোচনার মধ্যেও দীর্ঘ 18 বছর রাজনৈতিক জীবনের শেষ সময়ে এসে পার্টি বা দল, আমাদের সাংগঠনিক অভিভাবক আমার প্রতি যে আস্থা বিশ্বাস রেখেছেন, আমার অতীত রাজনীতির এক স্বাভাবিক কার্যক্রম এবং আমার আদর্শিক চর্চা, আমার রাজনৈতিক চর্চা, আমার নীতি নৈতিকতা, দীর্ঘ 18 বছর ছাত্র রাজনীতি সবকিছু বিবেচনা করেই আমাকে জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি নির্বাচিত করেছেন। আপনারা জানেন মনে হয় যে আমি 2019 সালের ছাত্র দলের সর্বশেষ কাউন্সিলে কিন্তু আমি সভাপতি প্রার্থী ছিলাম। আমি 178টা ভোটও পেয়েছিলাম। আমি আপনার 8 ভোটে আমার বন্ধু সদ্য সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনের কাছে আমি হেরে যাই। পরবর্তীতে আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবেই দীর্ঘ 2 বছর 7 মাস দায়িত্ব পালন করি। তো সংগঠন বা দল আমার সাংগঠনিক অ্যাক্টিভিটিস বা ব্যক্তি শ্রাবণ সম্পর্কে অবশ্যই খোঁজখবর নেন, বা আমার রাজনৈতিক কার্যাবলী সম্পর্কে জানেন। অবশ্যই তারা অবগত এবং খোঁজখবর নিয়েই আমার সততা, নিষ্ঠা, আমার রাজনৈতিক সাংগঠনিক দক্ষতা, আমার আদর্শিক চর্চা, ব্যক্তি শ্রাবণ সবকিছু মিলেই পার্টি আমাকে আজকে এই সর্বোচ্চ জায়গায়, আমাকে সম্মানিত জায়গায় বসার সুযোগ দিয়েছেন। আমি শুধু এতটুকু বলতে চাই যে বাংলাদেশ জাতীয় ছাত্র দল আমার মতো লাখো লক্ষ শ্রাবণের সংগঠন। বাংলাদেশ জাতীয় ছাত্র দল বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের পরিবারের সন্তানেরাই জাতীয় ছাত্র দল করে। এখানে আপনার দেশের সর্বোচ্চ ধনী পরিবারের সন্তানও আছে। বাংলাদেশ জাতীয় ছাত্র দলে তৃণমূল পর্যায়ে একটা গ্রামের একটা ভ্যান চালক, রিক্সা চালকের ছেলেরাও ছাত্র রাজনীতি জাতীয় ছাত্র দলকে পছন্দ করে। ব্যক্তি শ্রাবণ হিসেবে আমার ছাত্র দলের ভালো লাগার প্রথম ভালো লাগার আমার চোখে লাগার প্রথম সময়টা হচ্ছে আপনার 2001 সাল 2 সালের দিকে, আমি যখন আমার থানার কলেজে ভর্তি হই, কেশবপুর কলেজে। কারণ আমি যেহেতু একটা রাজনৈতিক পরিবারের সন্তান, রক্ত তো আমাকে রাজনীতির দিকেই টানবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাকে সবসময় একটা জিনিস আমাকে বিবেকের কাছে প্রশ্ন করতো, আমি কম্পেয়ার করতাম ছাত্রদের দল এবং ছাত্রলীগের রাজনৈতিক চর্চা এবং তাদের সাংগঠনিক কর্মদক্ষতা, তাদের রাজনৈতিক চর্চার স্টাইল বলেন। একটা ছাত্র নেতা হওয়ার জন্য যে মার্জিত ব্যবহার থাকতে হয় বা মানুষের সাথে মিশতে হয়, সাধারণ ছাত্রছাত্রীদের সাথে যে ব্যবহার করতে হয়, আমি দেখতাম যে ছাত্রলীগ থেকে এই বিষয়গুলো বাংলাদেশ জাতীয় ছাত্র দল যারা করতো বা যারা দায়িত্বে ছিলেন, তাদের ভিতরে এই জিনিসটাগুলো স্বপরিণত ভাবে জন্য তাদের ভিতরে থাকতো। মূলত যে তারা যারা ছাত্রদল করে তারা আগের থেকে একটা কর্মশালা মাধ্যম দিয়ে রাজনীতিটা শেখে। মানে আমার যে ধারণা ছিল, আমার ধারণা ছিল ছাত্রদল হয়তো তার প্রত্যেকটা কর্মীর একটা কর্মশালার মাধ্যম দিয়েই তার মানে কর্মীর পরিচয়টা দেয় মূলত।
তখন আমি বেসিক্যালি আমি কলেজ লেভেলে রাজনীতি করিনি, আমি পড়াশোনা করতাম। কিন্তু ওই যে মিশতে মিশতে আমি যাদের সাথে মিশতাম বা যাদের সাথে আমার সম্পর্কটা বন্ধুত্ব লেভেলে চলে যায়, তারা অধিকাংশই জাতীয় ছাত্র দলের নেতাকর্মী ছিলেন আমার কলেজের। আর আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের আপনার একমাত্রই বলা যায় মুক্ত স্বাধীন গণতান্ত্রিক চর্চার জায়গা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে পুরো পৃথিবীটা ওপেন হয়ে যায়। একটা ছাত্র বা একটা ছাত্রী তখন সিদ্ধান্ত নিতে শেখে যে তার কি করা উচিত, বা তার যে ভালো লাগা, তার কিভাবে ভবিষ্যতে তার এই ভালো লাগাকেই সাফল্য কাম নিয়ে আসতে পারে, মানুষ প্রতিষ্ঠিত হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরেও আমার সেম জিনিসটাই কিন্তু আমি দেখছি। আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম যে হলে ছিলাম, আমার থানার একটা বড় ভাই ছিলেন, ওনার নাম মিন্টু। উনি তৎকালীন জিয়াল ছাত্র দলের ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি ছিলেন। আমি প্রথমে ওনার কাছে আসি, এবার এসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে দেখি এই আমি যে বিষয়গুলো বললাম ছাত্র রাজনীতি, এই বিষয়গুলো আরো অনেক পার্থক্য ছাত্রদল ছাত্রলীগের ভিতরে। স্বাভাবিকভাবে ওই যে একটা ভালো লাগা ছিল কলেজে, বিশ্ববিদ্যালয়ে প্রথম ভর্তি যখন হয়েছি প্রথম 1-2 বছর আমার রাজনীতির প্রতি আমি ছাত্র রাজনীতি করবো না এরকম একটা ধারণা ছিল। কারণ আমি যে পরিবারের সন্তান, সেই পরিবার থেকে অন্য আদর্শের চর্চা করাটা আমার জন্য অনেক কঠিন ছিল। এবং যার ফলাফল তো আপনারা মিডিয়ায় দেখতে পাচ্ছেন। আমার বাবার কাছে অনেকে সাক্ষাৎকার নিচ্ছে, ভাইদের কাছে সাক্ষাৎকার নিচ্ছে। তা আপনার সেই কঠিন মুহূর্তটা আমি আসলে 3 মাস মাথায় যে আমি সিদ্ধান্ত নিই যে আসলে এই রাজনীতি করা যেহেতু আমার রাজনীতির দিকে টানে, তাহলে আমি কেন একটা আদর্শিক চর্চা, যে যে আদর্শিক চর্চা রাজনীতি করলে সাধারণ ছাত্রছাত্রীদের কাছে জনপ্রিয় হওয়া যায়, ভালো থাকা যায়, বা সাধারণ ছাত্রছাত্রীর জন্য কিছু মানে দৃশ্যমান কিছু করা যায়। তা আমার কাছে তৎকালীন ছাত্রদলকেই বেটার মনে হয়েছে। আমি সাংগঠনিকভাবে রাজনীতি শুরু করি। এবং আপনাদের একটা জিনিস আমি বলি, আমি কিন্তু একদম ফ্রম দ্য বিগিনিং ছাত্র রাজনীতি শুরু থেকেই আমার ছাত্রদলের সকল ভাইরাই কিন্তু আমার সম্পর্কে জানতো। ছাত্রদলের অনেক বড় ভাই আমাকে ওই সময় পরামর্শ দিয়েছিলেন আমার ব্যবহার, আমার রাজনৈতিক অ্যাক্টিভিটিস এর কারণে, যে তুমি ভালো একটা ছেলে, এত ভালো পরিবারের সন্তান, ছাত্রদল করলে পরবর্তীতে তোমার ফ্যামিলির কারণে হয়তো তোমার সমস্যা হতেই পারে। আমি ওনাদের বলতাম যে ভাই, আমি যদি একটা চোর বা ডাকাতের সন্তান হয়ে থাকি, আমি যদি মেধা মনন আমার যোগ্যতা দিয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট দিয়ে আমি যদি এখানে ফার্স্ট হয়ে থাকি, তখন আমি যে সাবজেক্ট আমি চয়েস করবো আপনি কেন আমাকে দিবেন না? আমি যদি আমার যোগ্যতা বা আমি আমার সাংগঠনিক অ্যাক্টিভিটিস দিয়ে যদি আমি আমার যোগ্যতা মূল্যায়ন পাই, তাহলে কেন আপনি আমাকে দিবেন না? তখন ওই সময় বড় ভাইরা বলতেন, ওকে তুই চেষ্টা কর, আমরাও তোকে হেল্প করবো ইনশাল্লাহ। রাজনীতি করেছি এই বিষয়টা নিয়ে। ছাত্রদলের সকল বড় ভাই যারা অভিভাবক ছিলেন, সিনিয়র ছিলেন, সবাই আমাকে মনে করেন যে প্রথম মানে আমাকে বোঝানোর চেষ্টা করেছেন যে ভবিষ্যতে হয়তো আমি কোনো কারণে যদি কষ্ট পেতে পারি, তারা আমাকে পছন্দ করতেন। তবে ছাত্রদলের তৎকালীন প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন আপনার আইজুল বাড়ি হিলাল, শফিউল বাড়ি বাবু। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ছিলেন হাসান মামুন, সাইফুল ইসলাম ফিরোজ প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন। ওনারা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। পরবর্তী নেতৃত্ব সুলতান সালাউদ্দিন টুকু, আলিম ইসলাম আলিম আসেন, ওনারাও আমাকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করেছেন। কারণ আমি আমার পড়াশোনা ক্লাসের বাইরে বাকি সময়টুকু আমি সবসময় ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম। আমি চেষ্টা করেছি সকলে আস্তে আসার জন্য। কারণ ওই যে ছোটকাল থেকে একটা ভয় ছিল যে আমি যদি ছাত্র দলের রাজনীতি করি, যেহেতু আমার পরিবার একটা আদর্শের চর্চা করে, স্বাভাবিক ভবিষ্যৎ নেতৃত্ব পেতে যে আমার সমস্যা হতে পারে, স্বাভাবিকভাবে আমি এই বিষয়গুলো আরো মন দিয়ে করার চেষ্টা করি। এবং যার ফলে একটা সময় আমার পরিবার থেকে আমার সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। আমার বাবা ভাইরাও চেষ্টা করেছেন আমাকে বোঝানোর জন্য। যখন দেখেন যে না, যখন আমার নামটা ক্যাম্পাসে একটু জনপ্রিয় পর্যায়ে চলে যায় ছাত্র দলের কর্মী হিসেবে, তখন পরিবার থেকেও আমাকে প্রেশার দেওয়া হয়। তবে পরিবার থেকে প্রেশারটা হচ্ছে কি, সব আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। কিন্তু আমি আমার আদর্শের চর্চার থেকে আমি আর পিছনে ফিরিনি। এবং তৎকালীন বড় ভাইরা আমার যে সহযোগিতা চিহ্ন দিয়েছেন, আমার কাছে এটাই বেটার মনে হয়েছে। আমার মনে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত ছাত্র হিসেবে আমি আমার যে আদর্শ চর্চা করব,
সে যে আদর্শটাকে আমার মন ধারণ করে, আমি যে আদর্শকে বিশ্বাস করি, যে আদর্শকে আমি পছন্দ করি, অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত ছেলে হিসেবে সেটাকে আমাকে বেছে নেওয়া উচিত। আমি নিজের ব্যক্তি সিদ্ধান্তের উপর আমার নিজের মনের পরে বিশ্বাস রেখে, আস্থা রেখেই আমি ছাত্রদলের রাজনীতি করেছি। আপনার প্রতি এই সময়কালীন সময়ে ছাত্রদলের শীর্ষ পর্যায় থেকে বা বিএনপির শীর্ষ পর্যায়ে থেকে কোনো ধরনের সন্দেহমূলক বৈষম্যমূলক আচরণের শিকার হয়েছেন কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে আপনি মোটামুটি তাহলে বলা যায় যে বাই চুজ আপনি ছাত্রদলকে ইয়ে করেছেন, মানে আপনার যে বোঝাপড়ার, নিজের সাথে বোঝাপড়া করেই আপনি ছাত্রদলকে বেছে নিয়েছেন, যেখানে আপনি ছাত্রলীগ ছাত্রদল করা করবার আমার কথা। ব্যক্তিগত সিদ্ধান্ত। ব্যক্তিগত সিদ্ধান্ত। সেক্ষেত্রে মানে যদি আমি মোটা দাগে আপনার কাছ থেকে জাস্ট একটা উদাহরণ জানতে চাই, সেটা হলো ছাত্রলীগের সাথে ছাত্রদলের তুলনামূলক আপনি কোন কারণে আপনার কাছে মনে হয়েছে যে না আপনার ছাত্রদল করা উচিত, এমন কোনো উদাহরণ আছে কিনা যেটার কারণে আপনি এমন সিদ্ধান্ত নিয়েছেন? বেসিক্যালি মানে আমার তো ছাত্রলীগের রাজনীতির সাথে যারা জড়িত ছিল তাদের সাথে মিশার ওই ধরনের অভিজ্ঞতা নাই। আমি বেসিক্যালি দুইটা সংগঠনকে অবজার্ভ করেছি, অবজার্ভ করে আমার কাছে যেটা বেটার মনে হয়েছে আমি সেটাই বেছে নেওয়ার চেষ্টা করেছি। এবং আমি যখন ছাত্রদলকে চয়েস করে রাজনীতি শুরু করি, তারপর থেকে ছাত্রদলের আদর্শিক চর্চা, যে ছাত্রদলের যে সংগঠনের বড় ভাইরা ছিলেন তাদের সহযোগিতা, বন্ধুদের সহমর্মিতা আমাকে মুগ্ধ করে। বেসিক্যালি ছাত্রদল বা সংগঠন বা বিএনপির অভিভাবক তুল্য যারা আছেন তাদের স্নেহ, তাদের বিশ্বাস, তাদের ভালোবাসা, আমার পরিবারের ভালোবাসা, এটা আমাকে ভুলে যেতে সহযোগিতা করেছে। আর দেখেন আমি চেষ্টা করছি সংগঠন করার, আদর্শ রাজনীতি করার, বাংলাদেশে এক পরিবারের একাধিক সদস্য বিভিন্ন দল করার রেকর্ড আছে। মূলত মিডিয়া যে আলোচনাটা আসতেছে এটা প্রতিবার কমিটি কেন্দ্রিক সময় এসে আলোচনাগুলো আসে, কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি প্রার্থী ছিলাম, তখন আমার মানে এই বিরোধী পক্ষের অনেকেই এই জিনিসটাকে হাইলাইট করার চেষ্টা করে। তখন একটা পর্যায়ে এটা আমাদের বর্তমান সাংগঠনিক অভিভাবক, মানে এটা কি তার মানে আপনার বিরুদ্ধ দল যেটাকে বলছেন, নাকি আপনার নিজের আভ্যন্তরীণ দলের মধ্যে কোনো এরকম কেউ আছে এটা যারা? নেতৃত্ব প্রতিযোগিতা যখন থাকে, আমাকে যখন কোনো যোগ্যতার দিকে আটকে রাখতে পারে না, স্বাভাবিক সংগঠন প্রতিযোগিতা থাকে, অনেকেই তখন এইটাকে হাইলাইট করার চেষ্টা করে যে যাতে নেতা কর্মীরা বা দলের হাইকমান্ড যাতে আমার প্রতি আস্থাশীল না থাকে, আচ্ছা। এই জন্যই এটা বলার চেষ্টা করে। তো এটা তো আমি ফার্স্ট ইয়ারে যখন ঢাকা বিশ্ব রাজনীতি চর্চা করি তখনই আমি তৎকালীন ছাত্র দলের দায়িত্বশীল নেতাদেরকে অবহিত করি এবং তাদের সর্বোচ্চ সহযোগিতা নিয়েই আমি রাজনীতিতে অংশগ্রহণ করি। এবং এখনো পর্যন্ত আমি আমার পার্টি বলেন, আমার সংগঠন বলেন এবং সংগঠনের নেতাকর্মী বলেন, সকলের কাছ থেকে পূর্ণ সমর্থন, তাদের বিশ্বাস, আস্থা আমার প্রতি আছে। এবং আপনি দেখে থাকবেন যে 17 তারিখ যখন আমাদের কমিটি বিকেলে ঘোষণা করা হয়, ছাত্রদলের ইতিহাসে সবচেয়ে বেশি সাড়া পড়েছে তৃণমূলে। সারা বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী যদি আমাকে বিশ্বাস করে, অবশ্যই আমি দলের জন্য নিবেদিত, আদর্শের জন্য নিবেদিত। এই জিনিসটা আমি ছাত্র দলের নেতাকর্মীদের কাছে, দলের নেতাকর্মীদের কাছে উপস্থাপন করতে পেরেছি, তাদের আস্থা বিশ্বাসের জায়গায় যেতে পারেছি বলে আজকে আমার মূল্যায়নটা, আজকে এই সর্বোচ্চ মূল্যায়ন। এবং আপনি শুনে আশ্চর্য হবেন, সাংগঠনিক অভিভাবক, বর্তমান সাংগঠনিক অভিভাবক এবং আমাদের আগামী রাষ্ট্র, যাকে ঘিরে ছাত্র রাজনীতি করছি, যাকে স্বপ্ন করেই আমি আমার ব্যক্তি রাজনীতির অ্যাক্টিভিটি চালাচ্ছি, জনতা তারেক রহমান, ওনার সাথে প্রথম যেদিন আমি কথা বলি উনি আমার কাছে এই প্রশ্নটা করেছিলেন যে তুমি ছাত্রলীগ কখনো করেছো কিনা। আমি বলেছিলাম যে না আমি করিনি। তো উনি আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করেন যে এটা কি এই কমিটির আগে নাকি না, অনেক আগে? এই কমিটির আগে না, এই কমিটির আগে না, এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি যখন আমি ছিলাম ওই সময় ওনার সাথে জীবনে প্রথম কথা বলার সুযোগ পাই। এরপরে গত কাউন্সিল হয়েছে, আমি সিনিয়র ভাইস পর থেকে ওনার সাথে। ব্যক্তিগতভাবেই কথা বলেন নাকি ওনার সাথে? আপনারা কিভাবে যোগাযোগ করেন, মানে কি একদম সরাসরি না, ব্যক্তিগত আমি তো নাকি আপনার গত কমিটির সিনিয়র ভাইস ছিলাম, এর আগে আমি কিন্তু কেন্দ্রীয় কমিটির বৃত্তি ও ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক ছিলাম। এবং আমি আমার জেনারেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সেশন থেকে আমি একমাত্র সম্পাদক মন্ডলীতে সরাসরি অন্তর্ভুক্ত হই, পার্টি আমাকে ওই মূল্যায়নটা করেন। এটা হচ্ছে যে আমাদের এই ছাত্র দলের মানে সদ্য সাবেক কমিটির আগের কেন্দ্রীয় কমিটি যখন ছিলেন, একটা মিটিং এ উনি আমার কাছে এটা জিজ্ঞেস করেছিলেন, আমি বলছি। এবং উনি উনি নাকি নিজেও এই জিনিসটা খোঁজ খবর নিচ্ছেন এবং উনি আমার আদর্শ চর্চা বা ব্যক্তি শ্রাবণের প্রতি উনি আস্থা রেখেছেন এবং উনি খোঁজ খবর নিচ্ছেন এবং উনি আমাকে রাজনীতি করার জন্য আরো উৎসাহিত করেছেন। এবং আমি আমার অ্যাক্টিং চেয়ারম্যানের বা ভারপ্রাপ্ত সাংগঠনিক অভিভাবকের কাছে আমার স্বপ্নের কথাটা আমি তুলে ধরেছি,
উনি আমাকে আশ্বস্ত করেছেন আমার রাজনীতি চর্চা, আমার ডেডিকেশন, আমার 50 অধিক মামলা আছে। আমি কিন্তু ছাত্রলীগের নাজমুল যখন সেক্রেটারি ছিল, সরাসরি নাজমুলের হাত দিয়ে নির্যাতনের শিকার হয়েছি, আমি সাজা কেটেছি। আমি আমার পরিশ্রম, যোগ্য, মেধা, মনন নিয়ে আজকে জাতীয় ছাত্র দলের সর্বোচ্চ পদে আসীন হয়েছি। আমি বিশ্বাস করি দলের সকল পর্যায়ে সকল নেতা কর্মী আমাকে বিশ্বাস করেন, আমাকে আস্থা রাখেন, এবং আমার ভবিষ্যৎ রাজনৈতিক অ্যাক্টিভিটিস তাদের সে আস্থা বিশ্বাসের প্রতিদান দেবে। এটা আমি ব্যক্তিগতভাবে আমি শুধু এতটুকুই বলবো। ইনশাল্লাহ ছাত্র দলকে আমি ছাত্র আমি ছাত্রদল সম্পর্কে আপনার কাছে যাচ্ছি আমি, কিন্তু আপনার পরিবার সাথে কি আপনার কোনোভাবে যোগাযোগ হয়েছে কিনা? মানে এক যুগ ধরে যতটুকু জানি যে আপনি যান না আপনার বাড়িতে। আমার সাথে, পরিবারের সাথে এই আমার সভাপতি হওয়ার পর কি যোগাযোগ হয়েছে কিনা আপনার মায়ের জি সাথে, জি আপনার বাবার সাথে, জি জি। ভাইদের সাথে? তারা আমার কি? আম্মু টিভিতে নিউজ দেখে আমার ফোন দিয়েছিলেন, আমি কথা বলেছিলাম। আম্মু অভিনন্দন আমার জানিয়েছে নাকি শাসিয়েছে? না, আম্মুর সাথে কথা বলে মনে হলো আম্মু আরো ভয় পাচ্ছে আমার জন্য, যে আমার কেন? পরিবার আমার জন্য আরো ক্ষতির শিকার হবে। আম্মু, তা আমি বললাম আম্মু, আজকে যখন পার্টি আমাকে সম্মান দিছে, দেশনায়ক তারেক রহমান সাংবাদিক অভিভাবক যখন আমার উপর আস্থা রাখছে, তুমিও আব্বু ভাইদেরকে বলো যে আমার পরিবার যে ওনারা, আমার আব্বু হচ্ছে যুদ্ধরত মুক্তিযোদ্ধা, ওই প্রথম থেকে আওয়ামী লীগ রাজনীতি করে। মূলত এই কারণে উনি মানে আওয়ামী লীগ, মানে ওনার সাথে কথা বলে উনি সেই 71 সালে তো আসলে কিছু বলেন না। মানে ওনাদের চিন্তা চেতনা এমন হয়েছে যে বাংলাদেশ মানেই আওয়ামী লীগ, বাংলাদেশ মানে আওয়ামী লীগ, বাংলাদেশ মানেই শেখ মুজিবুর রহমানের পরিবার। মানে আওয়ামী লীগ যারা করে তারা একটা মানে অন্ধ কুসংস্কার বিশ্বাস থাকে তাদের, একটা মানে কেমন যেন আসলে একটা হয়ে গেছে। তা আমার পরিবার তো আওয়ামী লীগ, তারাও তো তার বাইরের কিছু না। আম্মু বরং আরো আমার নিউজটা শুনে, যেখানে আমার আম্মু মানে মানে খুশি হওয়ার কথা, ওনার ভিতরে একটা ভয় উৎকণ্ঠা দেখলাম। যে কারণ আমার কারণে এর আগে আমার বাবা, উনি নাকি নাম লিখতে নমিনেশন পাননি, পরবর্তীতে বিদ্রোহী হিসেবে প্রার্থী নির্বাচিত করেছেন। সর্বশেষ আমার বড় ভাইও নাকি আমার জন্য আপনার বাবা বর্তমান ওখানকার উপজেলা চেয়ারম্যান হিসেবে আছেন? জি। জি জি বিদ্রোহী উপজেলা চেয়ারম্যান হিসেবে আছেন। না, আব্বুর সাথে কথা বলার সুযোগ পাইনি, কিন্তু আম্মু আমাকে ফোন দিয়েছিলেন, আম্মুর সাথে কথা হয়েছে। আমি আম্মুকে বলছি, এবং তাদেরকে আমি, তাদের যে ভয় ছিল, যে সংশয় ছিল, বা যে খুব দুঃখ ছিল আমার প্রতি, যে পার্টি আমাকে মূল্যায়ন করবে না, আমি বলছি যে আমি আমার আদর্শ চর্চা, আমার বিশ্বাস দিয়ে আজকে এই পজিশনে আসছি। তুমিও আব্বু আব্বু ভাইদেরকে বলো যে আসো, জাতীয়বাদী আদর্শের চর্চার ছায়ের অন্তর্ভুক্ত হতে বলো। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার আমার দলের সর্বোচ্চ নেতার সাথে তাদের পরিচয় করে দেওয়ার জন্য, যা বাংলাদেশের রাজনীতির ভালো দিকে আসার জন্য আমি অনুরোধ করছি। এতটুকুই তাদের সাথে আমার কথা হয়েছে। আর 13 বছর না, আপু একটা মিডিয়া দেখলাম তো 13 বছরের কথা বলছি, 13 বছর না, মেবি 10 বছর কয়েক মাস হয়েছে মানে আমার সাথে যোগাযোগ নাই। আপনার বাবার আমার সাথে ছোট সরাসরি যোগাযোগ নাই বলতে আপনার বাবার সাথে কথাই বলেন না এরকম কিছু? আপনার ভাইদের সাথে কথা বলেন, নাকি আপনি যান না আপনার বাড়িতে, বাট কথা হয়? না, আমার বাবার সাথে গত বছর করোনার সময় আমি ওনাকে দেখতে গিয়েছিলাম ঢাকা আনোয়ার খান মেডিকেল, উনি মৃত্যু সজ্জায় ছিলেন। এবং আমি এটা জানতাম না বলতে আমার তো পরিবারের সাথে কথা হতো না। এটা আমার থানা বিএনপির সভাপতি, উনি আমার চাচা হিসেবে সম্বোধন করেন, উনি মেবি পার্টির কাছে বলছে, হয়তো কোনো না কোনো মাধ্যম দিয়ে হয়তো সাংগঠনিকভাবে শুনছি। উনি আমাকে বলছে, দেখো তুমি তোমার আদর্শের চর্চা করো, তুমি পছন্দ করো ছাত্রদল, তুমি ছাত্রদল করো। যেহেতু তোমার বাবা, আমি একটা মাধ্যম দিয়ে শুনলাম উনি করোনার কারণে নাকি ওনার খারাপ অবস্থা, তোমার থানা বিএনপি নেতারা বলছে সন্তান হিসেবে তুমি দেখতে যাও। তুমি তো আওয়ামী লীগের নেতা হিসেবে যাচ্ছ না, তুমি ওনার সন্তান হিসেবে তুমি তাকে দেখতে যাবা। আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি এটা নিয়ে হীনমন্যতায় ভোগার কিছু নাই। উনি যেহেতু মৃত্যুপথ যাত্রী, উনি অসুস্থ, হাসপাতালে ভর্তি আছেন। সাংগঠনিক অভিভাবক সরাসরি আমারে বলছেন যে তুমি বাবা সন্তান হিসেবে দেখতে যাও, এটা নিয়ে তোমার ভয় পাওয়ার কিছু নাই। মানে আমি ওনার কথা শুনে আমার চোখ দিয়ে পানি চলে আসছিল। আমি তো সন্তান, আমার তো আসলে ইচ্ছা করে। সাংগঠনিক অভিভাবকের অনুমতিতেই আমি তার সাথে আমার 10 বছর তার সাথে আমি দেখা করার সুযোগ পেয়েছিলাম একবার। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, উনি অসুস্থ, ওইখানে বলছে তুমি আমাকে এখানে দেখতে আসছো। ওইখানেও বলতেছি তুমি কেন?
তার মানে আপনার বাবা কি একদম পুরোপুরি আদর্শগত কারণেই আপনার সাথে এই দূরত্বটাকে উনি মানে কিছু মানে মনে করছেন না? আমার বাবা হচ্ছে যোদ্ধা মুক্তিযুদ্ধ ছিলেন উনি, মানে আওয়ামী লীগ ছাড়া যে বাংলাদেশে কোনো সংগঠন আছে বা দল আছে বা আদর্শ কোনো চর্চা আছে ওনার কাছে মানে এই বিষয়ে কোনো ধারণা নাই আমার, কেন জানি মনে হয়। আমার বিশ্বাস স্বাভাবিক, যে উনি আমার যেহেতু বাবা, এই আমার আদর্শে আছে, বাবাকে যদি স্বাভাবিক আমি আপনি বিএনপি আনতে যেমনটা পারতাম। বলছেন আপনার নেতার কথা, এখন উনিও আরেকটা ওনার কথা নেতার বলি, কথা। জি। আমার মানে আমার বাবাকে যদি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ একটা মাস চর্চা করাতে পারতাম, বা নেতা কর্মীদের যে আস্থা বিশ্বাস বা বাংলা জাতীয়তাবাদী দলের যে রাজনৈতিক যে আদর্শ বা আপনার সহমর্মিতা, যে একজন আরেকজনের পাশে বিপদে পাশে দাঁড়ানোর যে সহযোগিতা মন মন নিয়ে সবাই রাজনীতি করে, আমার বাবাকে আমি যদি বিএনপি রাজনীতি এক মাস করাতে পারতাম, আমি বিশ্বাস করি বাংলাদেশে আওয়ামী লীগ নামে যে কোনো দল আছে আমার বাবা বলে যেত। তখন তো আবার একই অবস্থা হতো, তখন শুধুমাত্র বিএনপির কথাই বলতো, তা একই অবস্থা আমরা দেখতে পেতাম। যাই হোক না, এখন তারপরেও তো আওয়ামী লীগ এবং বিএনপি দুটা দলের যে আদর্শিক চর্চার পার্থক্য আছে, দুটো দেশের রাজনৈতিক ভাবমূর্তি বলেন, রাজনৈতিক মান বলেন, এই যে পার্থক্যটা আছে, এটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকেরই এটা বোঝার উচিত। সবাইকেই ভালো এবং মন্দ দুটা বিষয় সম্পর্কে জানা উচিত, তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত। আকর্ষণ, এটা চমৎকার একটা কথা বলেছেন। এতে কেউ আওয়ামী লীগে গেল কোনো ইয়ে নেই, কিন্তু জন্মগতভাবে পারিবারিকভাবে শুধুমাত্র একটা আদর্শকে লালন করে দেখেন, মনীষীরা কিন্তু অনেকদিন আগে বলে গেছেন, জন্ম যথা হোক তথা কর্ম হোক ভালো, মানুষকে তার কর্ম দিয়েই মূল্যায়ন করা উচিত। জি। আপনার দলের বা আপনার সংগঠনের, ছাত্রদলের সংগঠনের সবসময় তো মোটামুটি গতবার যেটা দেখেছি যে নির্বাচনের মাধ্যমে, কাউন্সিলের মাধ্যমেই নেতৃত্ব নির্ধারণ করা হয়। এবার আপনার ক্ষেত্রে কেন একটু ব্যতিক্রম হলো? না না, এই আমাদের কমিটিও কিন্তু এক প্রকার নির্বাচিত কমিটি। কারণ আমাদের 60 সদস্যের যে আমরা যে আংশিক কমিটি ছিল, সদ্য সাবেক প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আমরা যে সুপার ফাইভ ছিলাম, বা আমাদের 60 সদস্যটা আংশিক কমিটি কেন্দ্রীয় সংসদ ছিল, আমরা কেন্দ্রীয় সংসদের 60 সদস্যের কমিটি আমরা বর্ধিত সভা করে আমরা রেজলিউশন আকারে আমরা আমাদের সাংগঠনিক যে অভিভাবকের কাছে আমাদের ছাত্র দলের সাংগঠনিক মানে আপনার ক্ষমতা অর্পণ করি, যে আপনি আমাদের 60 জন সকলের ব্যক্তিগত মতামত উনি নিয়েছেন, মৌখিকভাবে সবার কাছ থেকে শুনেছেন, এবং আমরা 60 সদস্যের কমিটি সবাই তার কাছে সাংগঠনিক ক্ষমতা হস্তান্তর করার পরে উনি সবার সাথে কথা বলেছেন, আমাদের 60 সদস্য সবার মতামত দিয়েছেন, এটা মৌখিকভাবে এটা ভোটের করছেন উনি, এবং আমরা রেজলিউশন করে সাংগঠনিক ক্ষমতা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে অর্পণ করি। এবং উনি ছাত্রদলের কমিটি করার সময় সবসময় ছাত্রদলের সাবেক সভাপতি সেক্রেটারির কাছ থেকে একটা মতামত নেন, যারা দীর্ঘদিন ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি থাকেন, যারা এই সংগঠনকে আজকে এই গৌরবোজ্জ্বল পর্যায়ে নিয়ে আসছেন, সকলের মতামত নিয়ে তারপরে উনি একটা কমিটি। এবং এখানে আমাদের কেন্দ্রীয় সংসদের 60 জন কমিটির আপনার প্রায় 54 জন মতো উপস্থিত ছিল, সবার মতামত নিয়ে সবার মতামতের যে রায় হয়েছে, মূলত উনি ওই রায়টাই তার কমিটির মাধ্যম দিয়ে বাস্তবায়ন করেছেন। এটা আপনার হয়তো ঢাকঢোল পিটিয়ে কাউন্সিল করা না, তবে সাংগঠনিক প্রক্রিয়া, এটা একটা ভোটারের মাধ্যম দিয়ে এই কমিটি হয়েছে। শ্যামল খোকনের আহ, নেতৃত্বাধীন যে কদিন ছিল বা যে সময়কাল ছিল, সেটাকে কিভাবে মূল্যায়ন করবেন? এবং এর ব্যতিরেকে আপনার দায়িত্বে আপনি কি তাদের থেকেও একটু বেটার কিছু পারফর্ম দেখানোর কোনো সম্ভাবনা আছে কিনা, বা দেখেন, কি ধরনের পরিকল্পনা খোকন আছে? শ্যামল খোকন শ্যামল কমিটির আমি সিনিয়র ভাইস ছিলাম। শ্যামল কমিটির সফলতা হচ্ছে অতীত ছাত্র দলের যে কমিটি ছিল তার থেকে অধিক সংখ্যক, আমরা প্রায় সারা বাংলাদেশে 1500 1550 অধিক থানা এবং পৌর কমিটি, কলেজ কমিটি খোকন শ্যামল কমিটির আন্ডারেই হয়েছে। মানে এত তৃণমূলের ইউনিট পর্যায়ে কমিটি ছাত্রদলের ইতিহাসে কখনো হয়নি। মানে এত পর্যায়ে, থানা পর্যায়ে কেন্দ্রের থেকে আমরা ইউনিয়ন পর্যায়ে মানে টিম করে ডাক কেন্দ্র নেতারা থানায় থানায় ইউনিয়ন ইউনিয়ন যে কর্মী সভা করে কাউন্সিল করে কমিটি, এই 2 বছর 6 মাস খোকন শ্যামলের কমিটি ছিল, আমরা সবাই একসাথে কাজ করে বাংলাদেশে প্রায় 90% থানা পৌর কলেজ কমিটি সক্ষম হয়েছে। খোকন শ্যামল কমিটি আমি অবশ্যই বলবো তারা সফল এবং সার্থক কমিটি বাংলাদেশের ছাত্র এটা কি দলের বলার জন্য তৃণমূলের। বলছেন, নাকি শুধুমাত্র মানে না, আপনি?
বলার বলার জন্য জন্য কারণ জন্য বলার যে জন্য যে গণমাধ্যমে যা আসছে যে তাদের সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় সামনে এসছে, সেটা হলো যে তাদের সমকালীন সময়ে তারা কমিটি ঠিকমতো দিতে পারেনি। যেমন রাজধানী কেন্দ্রিক আশপাশ থেকে শুরু করে তেমনভাবে এই কারণে সফলতার সাথে বেসিক্যালি কমিটি দিতে পারেনি, বিষয়টা এই জন্য না। আপনি জেনে অত জানেন যে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক এখন দেশনেতা তারেক রহমান, যেহেতু ম্যাডাম কারার অন্তরীণ রয়েছেন এবং তিনি অসুস্থ। আর আমাদের উনি গতবার কাউন্সিলের সময় বলেছিলেন যে ছাত্র দলের কমিটি নিয়মিত হবে, যারা ভালো করবে তাদেরকে আমি বিএনপিতে আরো মূল্যায়ন করব এভাবে। কিন্তু কমিটি যেন ধারাবাহিক থাকে, নেতৃত্ব সৃষ্টি হয়, কারণ কমিটি যখন ধারাবাহিক না থাকে না, তখন কিন্তু নেতৃত্ব তৈরি করতে সমস্যা হয়। কারণ বাংলা জাতীয় ছাত্র দলের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি হন, ভাইস প্রেসিডেন্ট, জয়েন্ট সেক্রেটারি হন, এটা কিন্তু জাতীয় পর্যায়ের নেতা পর্যায়ে চলে আসেন। স্বাভাবিকভাবে যদি প্রতি 2 বছর পর পর যদি আমাদের স্বাভাবিকভাবেই কমিটি হয়, তাহলে কিন্তু বাংলা জাতীয় ছাত্র দল বিএনপিকে বেশি বেশি করে কিন্তু একটা কোয়ালিটি নেতৃত্ব দিতে পারবে। স্বাভাবিকভাবে আমাদের কমিটির মেয়াদ চলে গেছিল 2 বছর 6 মাস। 6 মাস অতিবাহিত হওয়ার পরেই, এবং আপনারা আমি আরেকটা কথা বলি, রাজনৈতিক কারণে অনেক আমরা একে অপরের বিরুদ্ধাচরণ করি। খোকন শ্যামল কমিটির তৃণমূলের সাংগঠনিক সফলতার কারণে এই প্রথম কোন কমিটির ভিতরের নেতারা কিন্তু নতুন কমিটি দাবি করে, তাদের অ্যাক্টিভিটিস এবং সাংগঠনিক প্রক্রিয়া সরাসরি আমাদের সাংগঠনিক অভিভাবক পরিচালনা করতেন, আমরা একসাথে কাজ করেছি। তাদের সাংগঠনিক কাজের কারণে এবং তাদের সাংগঠনিক সফলতার কারণেই তো তাদের 6 মাস আরো বৃদ্ধি করা হয়েছিল কমিটি। 2 বছর অতিবাহিত হওয়ার পরও 7 মাস পরে এসে শ্রাবণ জুয়েল কমিটি অনুমোদিত হয়েছে। কমিটির মেয়াদ মূলত চলে যাওয়ার কারণেই কমিটি হয়েছে। এখন মিডিয়াতে অনেকে অনেক রকম বলে, কেউ অনেকে অনেক গল্প করে বলে, কিন্তু আমি তো কমিটির আন্দোলনে সাথে ব্যর্থ হবার অভিযোগ রয়েছে। আন্দোলন তো আসলে দেশের এখন খোকন শ্যামল কমিটির ভিতরে যেরকম রাজীব ভাই আকরাম ভাই কমিটির সময় অনেকগুলো আন্দোলন হয়েছে। আমাদের সদ্য সাবেক কমিটির আন্ডারে জাতীয়ভাবে ওইভাবে কোনো আন্দোলন করার মতন পরিবেশ হয়নি, বা ছাত্রদল সারা বাংলাদেশে বেসিক্যালি খোকন শ্যামল কমিটির পরে সারা বাংলাদেশে সাংগঠনিক স্ট্রাকচারের উপরে আমরা গুরুত্ব দিচ্ছি। সারা বাংলাদেশে ছাত্র দলের সাংগঠনিক একটা আপনার স্ট্রাকচার থাকবে, যাতে কেন্দ্র থেকে কোনো নির্দেশনা গেলে, কোনো আন্দোলনের কোনো ঘোষণা গেলে সেই সাংগঠনিক বডির সাথে সাধারণ মানুষ যোগ হতে পারে। এই জন্য খোকন শ্যামল কমিটি আপনার ব্যর্থতার কারণে যে সাবেক হয়েছে এমন না, কারণ আমি ওই কমিটি সিনিয়র ভাইস ছিলাম, আমি দায়িত্ব নিয়ে বলছি। আমাদের কমিটির মেয়াদ 2 বছর অতিক্রম করার পরে আরো 6 মাস ছিল। তারপরে, কারণ আপনি যখন নিয়মিত কমিটি করবেন না, তখন নেতৃত্বের জট সৃষ্টি হয়, তখন আপনার অধিক যোগ্য থাকলে তাদের মূল্যায়ন করা হয় না। স্বাভাবিক কমিটি হলে নেতৃত্বের যোগ্যদেরকে মূল্যায়ন করা হয়, তখন সংগঠন গতিশীল হয়। জি। আমি আজকে আপনাকে বলি, আমাদের কমিটি যখন 2 বছর হবে, ছাত্র দল নতুন কমিটি আসবে, আমরাও চাই ধারাবাহিকভাবে কমিটি হোক। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে কোয়ালিটি নেতৃত্ব আসুক, আদর্শিক নেতৃত্ব আসুক, আপনি এবং ভিন্ন কোনো চমৎকার দেখানোর মতো ওরকম পরিকল্পনা আছে কিনা? যে হ্যাঁ, না, আমার এই একটা যে স্বপ্ন আপনি তো আছে, এমন একটা আমার একটা প্রতিকূল অবস্থাতে আপনি দায়িত্ব পেয়েছেন, যখন এক সামনে নির্বাচন, জাতীয় নির্বাচন, আপনার শীর্ষ নেতারা বিভিন্ন অভিযোগে অভিযুক্ত দেশের বাহিরে এবং জেলখানায়, এই অবস্থাতে আগের কমিটির তুলনায় আপনার কাছ থেকে কি আরো নতুন কিছু? সিনিয়রদের নিয়ে তো আমি মন্তব্য করতে পারি না। আমি শুধু আপনাকে বলবো যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের রাজনীতিতে জড়িত হওয়ার পর থেকে আমার একটা ব্যক্তিগত স্বপ্ন আছে, যে অন্ধ গোড়ামি কুসংস্কারাচ্ছন্ন যে আওয়ামী পরিবার আছে, তাদের সন্তানরা শিক্ষিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন মুক্ত স্বাধীন চিন্তার পরিবেশে এসে পড়াশোনার পরিবেশ পায়, এমন আওয়ামী পরিবার। আমি যেমন একটা আওয়ামী পরিবার সন্তান ছিলাম, আমার মতো যারা শিক্ষিত আওয়ামী পরিবার সন্তান, তাদেরকে ছাত্র দলের আদর্শের তাদের কাছে পৌঁছানো, তাদেরকে আহ্বান করব। এবং আমার খুব ইচ্ছা, আমার মতন যারা শিক্ষিত সন্তান আছে আওয়ামী পরিবারে, তাদেরকে ছাত্র দলের পতাকা তলে আনার আমার খুব স্বপ্ন। তাদেরকে আমি ছাত্র দল, ছাত্রলীগের পার্থক্য, আওয়ামী লীগ এবং বিএনপির পার্থক্য তাদের কাছে তুলে ধরতে চাই। তারপর ওনারা সিদ্ধান্ত নেবে আমি পরিবার সন্তানরা যে হ্যাঁ, ছাত্রলীগ করা উচিত না ছাত্র দল করা উচিত। আমি বিশ্বাস করি, আমি 100 আওয়ামী পরিবারের সন্তানের সাথে কথা বলতে পারি, আমার বিশ্বাস তাদের পরিবার থেকে যদি আপনার প্রশাসনিক বা অন্য কোনো চাপ না দেয়, অত্যন্ত চাপ না দেয়, 100 জনের মতো 99 জনই জাতীয় ছাত্র দলকে
ভালোবেসে ছাত্রদল করবে, রাজনীতি করবে। আপনি দায়িত্ব নেওয়ার সাথে সাথেই আপনি জানেন যে ঢাকা কলেজের এবং নিউ মার্কেট এরিয়াতে একটা সংঘর্ষ হয়েছে এবং 3 দিন যাবত এরা অনবরত চলতেছিল। অবশেষে আজকে দেখলাম, দেখা গেছে যে মামলা হয়েছে এবং সেখানে শীর্ষ নাম্বার 1 যে আসামি, বিএনপির আসামিকে নেওয়া হয়েছে, সেখানে ছাত্র দলের সম্পৃক্ততার কথাও বলা হচ্ছে। এ ব্যাপারে আপনার অভিমত কি? আসলে দেশ মানে মানে আওয়ামী লীগের নেতা বা শেখ হাসিনা থেকে শুরু করে ছাত্রলীগ নেতাদের কথা শুনলে মনে হয় যে বাংলাদেশ চালাচ্ছে তারেক রহমান এবং খালেদা জিয়া। তাহলে ওনারা যেহেতু কোনো জিনিসই জানেন না, সবই যদি খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে হয়, তাহলে ওনারা ক্ষমতা ছেড়ে দেন না কেন? আপনারা বলতে পারেন না মিডিয়া, আপনারা তো শেখ হাসিনার কাছে প্রশ্ন করা উচিত, সবই যদি তারেক রহমান খালেদা জিয়া করতে পারে, তাহলে আপনি তো ক্ষমতা আছেন কেন? আপনি রাষ্ট্র ক্ষমতাতে সরে যান, তারেক রহমান দেশে আসুক, প্রধানমন্ত্রী খালেদা নির্বাচিত হোক, খালেদা জিয়ার কাছে ক্ষমতা দেন, তারপরে আপনি অভিযোগ করেন। আপনি শুধু ভালো কোনো কিছু হলেই সেটা বারবার প্রচারণা করবেন, খারাপ কিছু হলেই আপনি বিএনপি জামাত দোষ দিতেবেন। এই নীতির থেকে আওয়ামী লীগের সরে আসা উচিত। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, ছাত্রদল জাতীয়বাদী দলের একটা সহযোগী সংগঠন, ছাত্রলীগও আওয়ামী লীগের সহযোগী সংগঠন। ছাত্রদল কিন্তু বিএনপির ছাত্রদলের একটা আপনার সাংগঠনিক প্রক্রিয়া আছে, আমরা দলের প্রমাণ ওই পর্যায়ে ওইটাই মানি। কিন্তু ক্যাম্পাস ভিত্তিক রাজনীতিতে আমরা অলওয়েজ কিন্তু ছাত্র দলের নিজস্ব একটা চিন্তা ধারণা আছে যেটা বাস্তবায়ন করানো হয়। কিন্তু ছাত্রলীগ হয়ে গেছে আসলে আওয়ামী লীগের সরাসরি একটা সংগঠন হয়ে গেছে, এরকম একটা পর্যায়ে গেছে। মানে উবাইদুল কাদের সাহেব যা বলেন ছাত্রলীগের প্রেসিডেন্সি একই কথা বলেন, শেখ হাসিনা যেটা বলেন ছাত্রলীগের প্রেসিডেন্সি একই কথা বলেন। ওনাদের নেতা নেত্রীরাও কোনো কিছু হইলে আওয়ামী লীগ বিএনপি দোষ ইয়ার আপনার তারেক রহমান খালেদা দোষ দিয়ে দেয়। ইদানিং দেখলাম যে ছাত্রলীগের 2 গ্রুপের মারামারি হলো, ওখানে ওরা মানে বিএনপি জামাতের দোষ খোঁজেন, বলেন তারেক রহমানের লন্ডন থেকে নির্দেশনা আস। আরে বাবা, এতই যদি আপনাদের ভয় থাকে তা আপনারা ক্ষমতাতে সরে যান, বাংলাদেশটাকে সুন্দর সমৃদ্ধশীল হওয়ার সুযোগ দিন। কেন ছাত্রদল কি একইভাবে ফলো করে না? আপনারাও তো আপনাদের শীর্ষ 2 নেতাকে এবং বিশেষ করে তারেক রহমানের কথাকে আপনার প্রচার করার চেষ্টা করেন। এক্ষেত্রে তো আপনারা তো একই রূপে আবির্ভূত হচ্ছেন। না, যদিও এটা আপনার আপনি যদিও আপনাদের আগের যে সেক্রেটারি এবং সভাপতি তাদেরকে তেমন গণমাধ্যমে দেখা যায়নি। তারা কি নিজের থেকেই আসতেন না, নাকি তাদেরকে খুঁজে পাওয়া যেত না? অনেক সময় আপনাদের কর্মীদের পক্ষ থেকে অনেক অভিযোগ না, রয়েছে, ওইটা শীর্ষ আসলে কথা নেতাদের আপনার শীর্ষ নেতাদের খবর পান না, দেখা করতে চাইলে দেখা করতে পারেন না, যোগাযোগ করতে চাইলে বিষয়টা যোগাযোগ। এমন না। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের মিডিয়া কিন্তু, আপনি সাগর ভাই যে ফেস দ্য পিপলে যেমন আমি আমার সমস্ত কথা মন থেকে, আমি আমার ভিতরের সত্য কথা বলার সুযোগ পাচ্ছি, যেটা এই অনলাইন সামাজিক মাধ্যমে সবাই দেখতে পাবে বা সবাই সত্যটা জানতে পারবে। কিন্তু বাংলাদেশের অধিকাংশ মিডিয়া চায় সত্য প্রকাশ করতে, যেটা পারে না। আপনি ভালো করে জানেন যে সরকারের একটা মানে বড় ধরনের প্রভাব কিন্তু বাংলাদেশ মিডিয়ার উপর আছে। এবং আপনার বিএনপি কেন্দ্রিক মানে যে সাংবাদিকগুলো বিএনপি বিট করেন, যারা বিএনপি প্রতিনিধিদের কাছে প্রশ্নগুলো করেন, তাদের অতীত জীবন খেয়াল করতে ম্যাক্সিমাম সাবেক ছাত্রলীগ কর্মী। এমন এমন ভাবে প্রশ্ন করে, একটা বিব্রতকর পরিস্থিতি, যে প্রশ্ন নিয়ে উত্তর দিতে গেলেও মনে করেন যে আমরা ওইটা আমাদের কাছে মানে অন্যরকম মনে হয় যে এরা ইচ্ছাকৃতভাবে বলা হচ্ছে। এই কারণে স্বাভাবিকভাবে আমাদের গত কমিটিও মিডিয়াকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করছে, এমন না। প্রোগ্রাম হলে, সাংগঠনিক কোনো প্রোগ্রাম থাকলে সেখানে মিডিয়া আসলে অবশ্যই কেন আপনি তো যখন সব প্রশ্নের উত্তর দিচ্ছেন, কারণ আপনি যখন নেতা হবেন স্বাভাবিক, ইউ হ্যাভ টু ফেস দ্য পিপল। তো সেই সক্ষমতা এবং সেই আমার মনে হয় সাহসিকতা। যে খোকন সাহেব কমিটির বিরুদ্ধে এটা মানে অপপ্রচারণা। কারণ আমি অনেকবার দেখছি যে প্রেসিডেন্ট সেক্রেটারি, আমি ওদের সাথে থেকেও তো অনেক সাক্ষাৎকার অনেক মিডিয়ায় প্রোগ্রাম করতে দেখেছি, আমি নিজে ওদের সাথে গিয়েছি। ওনারা তারা মিডিয়ার সাথে কথা বলে না বা মিডিয়া ফেস করে না, আমার কাছে এটা লাগেনি কখনো। আসলে একটা আপনি কমিটি এক্ষেত্রে সাবেক আপনার হওয়ার অবস্থান পরে কি হতে পারে? মানে আপনারা বর্তমানে আপনার আমি যেটা আরেকটা জিনিস জানা যাচ্ছে যে জুয়েল সাহেব, যিনি সাধারণ সম্পাদক আপনার প্যানেলের, তার সাথে আপনার রসায়ন কেমন? আপনি কি আগে থেকেই জানতেন আপনাদের দুজনই প্রেসিডেন্ট এটা সেক্রেটারি আমি হচ্ছেন আসলে নাকি? আমি একটা জায়গায় খুব আমি একটা জায়গায় খুব গর্ব অনুভব করি এই কারণে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স আমি বাংলায় ছিলাম। আমার সাধারণ সম্পাদক যে নির্বাচিত হয়েছেন সাইদ মাহমুদ জুয়েল, সেও বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট। ও আমার জুনিয়র হিসেবে, আমরা একসাথেই রাজনীতি করেছি, একই ডিপার্টমেন্টে পড়তাম।
স্বাভাবিকভাবে আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনার ডিপার্টমেন্ট এবং হল একটা আলাদা একটা ইজম বলা যায় বা একটা আলাদা সম্পর্ক বলা যায়, এটা সহানুভূতি বা ইয়ে কাজ করে। তা জুয়েল আর আমার ডিপার্টমেন্ট এক থাকাতে ওর সাথে দীর্ঘদিন থেকে আমার সম্পর্ক স্বাভাবিক ছিল, ভালো ছিল। আবার আমরা সুপারভাইজার যখন ছিলাম, ও সাংগঠনিক ছিলাম, সিনিয়র ভাইস ছিলাম, আমরা একসাথে কাজ করেছি। আমরা গত প্রেসিডেন্ট সেক্রেটারির কাজগুলো চোখে দেখছি, আমাদের অভিজ্ঞতা হয়েছে। তো আমি এই কারণে মানে স্বস্তি বোধ করি যে আমাদের রসায়নটা ভালো হবে। এবং আমার চিন্তা ধারণা সংগঠন নিয়ে যেমন, ওরও চিন্তা ধারণা সংগঠন নিয়ে তেমনই। তো আমাদের আহ জাতীয়তাবাদী ছাত্র দলের মূলনীতিকে ধারণ করে আমরা সাংগঠনিকভাবে আরো ভালো কিছু করতে পারবো বলে জুয়েলের প্রতি আমার নিজেরই বিশ্বাস আছে। অন্যরা যারা পদায়িত হয়েছে নতুন করে তাদের ব্যাপারে আপনার মতামত কি? আর সারা বাংলাদেশে আপনাদের কমিটি নিয়ে যে সংকট আছে সেসব সংকটকে উত্তরণ ঘটিয়ে এগুলো একটা কমিটিতে যারা কবে নাগাদ মানুষ দেখতে পাবে, বা বিশেষ করে ছাত্রদল সংগঠনগুলি কবে নাগাদ দেখতে পাবে? আপনার, আমি সভাপতি সহ যে 5 জনের কমিটি আসছে, সাইদ মোহাম্মদ জুয়েল সেক্রেটারি, রাশেদ ইকবাল খান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, রাকিবুল ইসলাম রাকিব হচ্ছে আপনার সিনিয়র যুগ্ম সম্পাদক, এবং আবু আফসান নিয়াহিয়া সাংগঠনিক সম্পাদক। সবাই দীর্ঘদিনের রাজনীতিতে পরিশ্রম করে তাদের ডেডিকেশন, তাদের যোগ্যতা প্রমাণ করেই জেল জুলুম মামলা খেয়ে আজকে এই পজিশনে আসছে। সবাই তার যোগ্যতা মেধার মূল্যায়ন পেয়ে আজকে এই পর্যায়ে আসছে। আমি বিশ্বাস করি আমরা যখন থাকবো না, তারাও তাদের যোগ্যতা দিয়ে আজকে এই পদে আসবে। যখন আমরা কমিটি মেয়াদ শেষ হবে, তাদের প্রতি আমাদের আস্থা আছে এবং তারা সাংগঠনিকভাবে আমি যতটুকু কাজ করে দেখছি তারা দক্ষ এবং তারা তাদের যোগ্যতার মূল্যায়ন পেয়েছে বলে আমি বিশ্বাস করি। আপনার নেত্রীকে, শীর্ষ নেত্রীকে আপনার বলা যায় যে এখন মুক্ত শর্ত সাপেক্ষে, কিন্তু আপনারা বলছেন যে তিনি এখনো পর্যন্ত আটক রয়েছেন। তাকে মুক্তির অবশ্যই ব্যাপারে আটক আছে। ছাত্রদলের যে ভূমিকা থাকবার কথা ছিল, সবসময় বলা হয় ছাত্রদল সেই ভূমিকা পালন করতে ব্যর্থ না, আমি হয়েছে। ম্যাডামকে একটা জিনিস বলি যে দেশনেত্রীকে আমরা গৃহবন্দী বলি কেন? দেখেন, জাতীয়তাবাদী ছাত্র দল হচ্ছে বেগম খালেদা জিয়ার সন্তানতুল্য সংগঠন। বেগম খালেদা জিয়া তার মাতৃস্নেহে আজকে ছাত্র দলকে ভালোবেসে আজকে এই পর্যায়ে এনেছেন। ছাত্র দলের মাধ্যম দিয়ে আজকে বিএনপির আজকে সারা বাংলাদেশে এই গ্রহণযোগ্যতা। অথচ দেখেন, গত কাউন্সিলের খোকন সাহেব নির্বাচিত হওয়ার পরও আমরা আমাদের মাতৃতুল্য মার, আমাদের পার্টির চেয়ারম্যান, আমাদের ছাত্র দলকে যিনি তার সন্তানের মতো লালন, তার সাথে আমরা দেখা করতে পারিনি। আমরা ওই হাসপাতালে যখন উনি চেক আপে যান, তখন দূর থেকে একটু সালাম দিতে পারি, বা যখন বাসায় চলে যান আমরা সর্বোচ্চ তার গাড়ির পিছনে দৌড়ে দৌড়ে সালাম দিতে পারি। আর সর্বোচ্চ এটা পারি। তাহলে ছাত্র দল হচ্ছে বেগম খালেদার মাতৃতুল্য সংগঠন, আপনার মাতৃতুল্য সংগঠন। আমরা সেই সংগঠনের সর্বোচ্চ পর্যায়ে আসি। এর খালেদা যখন জেলের বাইরে ছিলেন বা গৃহবন্দী ছিলেন না, তখন ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি যেভাবে তার সাথে ফ্রিলি দেখা করতে পারতেন বা সরাসরি পরামর্শ নিতে পারতো, আমরা তো ওই জায়গা থেকে বঞ্চিত হচ্ছি। আমরা তো তার সাথে দেখা করতে পারি না। যদি গৃহবন্দী না হয় তাহলে তাকে ওপেন করে দিই। আমি বিশ্বাস করি বেগম খালেদা যে যদি না, বিএনপি বা ওপেন অন্য করবার সংগঠনে, করানোর জন্য যে রাজনৈতিক মোকাবেলা করার কথা, রাজনৈতিকভাবে যে আপনারা ডিল করবার কথা, সেখানে ব্যর্থতার একটা চিত্র দেখেছেন আপনার যারা না, আগের। এখানে বিএনপি রাজপথের আন্দোলনে অতীতের সকল সরকারের থেকে কিন্তু আন্দোলন সংগ্রামে এবার বেশি ভূমিকা ছিল। আমাদের শত শত ছাত্রদল বলেন, যুবদল, স্বেচ্ছাসেবক দলের ভাই বোনরা ভাইরা গুম হয়েছে, বিএনপির অনেক নেতা গুম হয়েছে। ছাত্রদল, ইভেন ছাত্রদলের অন্যতম জনপ্রিয় সাধারণ সম্পাদক আজকে এখনো পর্যন্ত গুম হিসেবে আছে, ইলিয়াস আলী। আমি ভালো করে জানি, বিএনপি সাংগঠনিক সম্পাদক ছিল সিলেট বিভাগের। আমরা আমি বেগম খালেদা জিয়া যদি আজকে মুক্ত হতে পারে, আজকে বেগম খালেদা জিয়া যদি মুক্ত হয়, শেখ হাসিনা মনে করে যে আজকে খালেদা জিয়া যদি জামিন পান বা সে যদি মুক্ত হন, তাহলে বাংলাদেশ খালেদা জিয়ার নির্দেশনা বলেন বা পরামর্শ বলেন বাংলাদেশ চলবে, তার আর কোনো কন্ট্রোল থাকবে না। মূলত এই একটা ভয়ই, বেগম খালেদা জিয়ার আবশ্যিকতাকে শেখ হাসিনা ভয় পায়। তার ব্যক্তি আক্রোশের কারণেই বেগম খালেদা জিয়া এই বৃদ্ধ বয়সে অসুস্থ অবস্থায় গৃহবন্দী হিসেবে আছেন। এটা কিন্তু শুধুমাত্র প্রধানমন্ত্রীর স্পেশাল, প্রধানমন্ত্রীর আমি মনে করি ব্যক্তিগত প্রধানমন্ত্রী স্পেশালি তো আকর্ষণ চেয়েছেন, কারণে। এবং ওনার চাওয়াতেই তো মুক্ত আছেন এখনো, না হলে তো জেলে রাখার কথা ছিল। সাগর জীবন। ভাই, আমি তো আমি পরিবারের সন্তান। আমলিগের কোনটা নাটক, কোনটা নাটক না, কোনটা রিয়েল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, আমার তো দীর্ঘ 15, 16, 18 বছর জানার সৌভাগ্য হয়েছে। কারণ আমি ওই আমলিগ পরিবারে মানুষ হয়েছি।
ঠিক আছে। মিথ্যা কথা যে একটা শিল্প, মিথ্যা কথা যে শিল্পের রূপ দিয়ে তাকে জনগণের মাঝে সত্য মানে প্রমাণের যে চেষ্টা, এটা একমাত্র আমলিকির কাছেই শিখতে পারবেন আপনি। এবং সেটার বাংলাদেশের মিথ্যাকে শিল্পের পর্যায়ে নিয়ে জানার একমাত্র কারিগর ছাত্রদলের সভাপতি হিসেবে আমার ব্যক্তিগত ধারণা, আমি দীর্ঘ রাজনীতি 18 বছর ছাত্র রাজনীতির অভিজ্ঞতায় বলতে পারি, এই মিথ্যাকে সত্য গল্প করে উপস্থাপন করে একমাত্র আপনার এই বাংলাদেশে আজকে রাজনীতি থেকে এই পর্যায়ে আনার অন্যতম লোক হচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। উনি যেভাবে মিথ্যে কথা বলেন, মিথ্যাকে তার নেতা কর্মীরা সত্য রূপে তুলে ধরার চেষ্টা করে। জি, আহ, আমার তেমন আর কেমন প্রশ্ন নেই, তবে আপনার যারা নতুন করে সহযোদ্ধারা আছেন তাদের এটা আমি নিয়ে আপনি আপনারা জিজ্ঞেস না আপনারা করলেও আপনার কাছে আমি সময় নিতাম। আমি নতুন প্রজন্ম বলেন বা আগামীতে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে পড়বেন, তাদের সকলকে আমি আহ্বান করব যে আসেন ছাত্রদল এবং ছাত্রলীগের দুই দল ছাত্র সংগঠনকে দেখেন, আপনি অবজার্ভ করেন, আপনার বিবেক, তারপরে আপনি জানেন দুটো সংগঠন সম্পর্কে, তারপর আপনার বিবেককে প্রশ্ন করেন। আমি বিশ্বাস করি আপনার বিবেক বলবে আপনি ছাত্রদলের পতাকা তলে আসেন। আপনি নিজেই ছাত্রদলের পতাকা তলে আসবেন এবং ছাত্রদল আপনাদেরকে সাদরে গ্রহণ করার জন্য প্রস্তুত, সর্বদা প্রস্তুত আছে। এবং বাংলাদেশের যে কোনো থানা, যে কোনো জেলা, ইউনিয়ন বলেন, ওয়ার্ড বলেন, কোন নাহাবি পরিবারের সন্তান যদি ছাত্রদল করতে চায়, তাকে জাতীয় ছাত্রদলের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা সমন্বয় নিয়ে তার পাশে ছাত্রদল দাঁড়াতে প্রস্তুত। এবং আপনি আসেন, আপনারা ছাত্রদলে আসেন, আপনারা আপনাদের কর্মের মাধ্যম দিয়ে, আপনারা আপনাদের রাজনৈতিক আদর্শিক চর্চার মাধ্যম দিয়ে, আপনারা আপনাদের সাংগঠনিক দক্ষতা দিয়ে আমার মতো ছাত্রদলের নেতৃত্বে আসতে পারবেন, সভাপতি হতে পারবেন। তো আমি যেহেতু এটা মানে এত দীর্ঘ মানে রাজনৈতিক আওয়ামী পরিবারের সন্তান থেকে আজকে আমি আমার আদর্শিক চর্চার যোগ্যতা আমার মানে ছাত্রলীগের এটাকে সভাপতি হতে আরেকটা পারছি। প্রমাণ দেয় কিনা যে আপনার ছাত্র দলের নেপোটিজম নাই, এটা আপনি একটা বড় প্রমাণ, এমন কিছু বুঝাচ্ছে কিনা যে মানে স্বজন প্রীতি ছাত্র যেটাকে বলে। দলের অতীতে যত নেতৃত্ব নির্বাচিত হয়েছেন, তারা সবাই যার যার ব্যক্তি কর্মের ফলেই আজকে এই পর্যায়ে এসেছেন। কেউ তার পারিবারিক বা তার বাবা মামা বা খালা খালু কারোর মনে করেন যে রাজনৈতিক প্রভাব বা অর্থনৈতিক প্রভাবের ফলে ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার ইতিহাস ছাত্রদলে কখনো নাই। এবং ছাত্রদলে ছাত্রলীগও তো নাই, সেটা কখনো ছাত্রলীগও দেখিনি। ছাত্রলীগের আঞ্চলিকতা একটা ফ্যাক্ট হিসেবে দাঁড়ায়। কি আপনি ধরনের? খেয়াল করে দেখবেন ছাত্রলীগের অধিকাংশ সময় কিন্তু ফরিদপুর বাগেরহাট কেন্দ্রিক একটা পোস্ট আসে, বরিশাল কেন্দ্রিক একটা পোস্ট থাকে, মানে ওখানে একটা সিন্ডিকেট টাইপের হয়ে গেছে। একমাত্র সংঘাত ছাত্র দলে দেখবেন যে আপনার বাংলাদেশে ম্যাক্সিমাম জেলায় থেকে কিন্তু ছাত্র দলের নেতৃত্ব আসছে। এবং আঞ্চলিকতা বা আপনার নেতার ছেলে বা প্রভাবশালী লোকের ছেলে বা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ কারোর ছেলে হিসেবে কখনো ছাত্রদের দায়িত্বে কেউ আসেনি। সবাই তার মেধার যোগ্যতা আদর্শ চর্চার মাধ্যম দিয়েই, তার কৃতিত্বের মাধ্যম দিয়েই ছাত্রদলের একটা পদে আসেন হয়। এখানে ব্যক্তির যোগ্যতাকে মূল্যায়ন করা হয়, ব্যক্তির আদর্শিক চিন্তাকে মূল্যায়ন করা হয়। বাংলা জাতীয় ছাত্র দল শুধুমাত্র ব্যক্তি যোগ্যতাকে মূল্যায়ন করেন। ধন্যবাদ। থানা জেলা পর্যায়ে যেসব কমিটি আছে এগুলোর উপরে মাঝে মধ্যে প্রভাব থাকে, সেই জায়গাতে আপনাদেরকে এই ছাপিয়ে। প্রভাবটা এই প্রভাবটা বেসিক্যালি আপনার একটা নষ্ট রাজনীতির ফল বলা যায়। এটা মূলত যারা আহ, থানা বা ইউনিয়ন পর্যায়ে বা জেলা রাজনীতি করে তাদেরকে আসলে প্রশাসন দিয়ে ডিস্টার্বটা করা হয়। আমি আপনার একটা চ্যালেঞ্জ করে বলি, আমি সিনেমাই হওয়ার পরে বাংলাদেশের অধিকাংশ জেলায় গেছি, আপনি অনেক প্রোগ্রাম আমার দেখছেন, আর আপনি দীর্ঘদিন আপনার সাথে পরিচয়। ছাত্র দল যদি ছাত্রলীগ বা আওয়ামী লীগ বলেন, আমি বিশ্বাস করি সাংগঠনিক ভাবে ছাত্র দল যতটুকু শক্তিশালী, প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকায় থাকে, বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান যাতে ছাত্র দল তার আদর্শ মানে আদর্শিক চর্চা দিয়ে বলেন, মেধা মনন দিয়ে বলেন, সাধারণ ছাত্রছাত্রীর অধিকারের পক্ষে বলেন, বাংলাদেশ জাতীয় ছাত্র দল বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে 1 নম্বর ছাত্র সংগঠন হিসেবে গড়ে উঠবে ইনশাল্লাহ। যে আর কোনো প্রশ্ন তেমনভাবে নেই। হাজার দর্শক দেখছে, তাদের প্রতি কোনো
আহ্বান যদি থাকে, ছাত্রদল ছাড়াও তো আরও অনেকেই আছে হয়তো আপনাকে পছন্দ করে, তাদের প্রতি কোনো ধরনের শেষ কথা যদি থাকে বলতে পারেন, এরপর আমরা আজকে অনুষ্ঠান শেষ করব। না, সবার উদ্দেশ্যে মানে আমার যারা ভালোবাসে বা যারা আমার খুব কাছের বা আমাকে যারা অনুসরণ, সবার কাছে অনুরোধ থাকবে, ব্যক্তি সকলের ভুল হতে পারে, রাজনীতি মানুষ 100 সব সিদ্ধান্ত নিলে একটা দুইটা সিদ্ধান্তটা ভুল হতেই পারে, অনিচ্ছাকৃত বা সাবকনসিয়াস ভাবে মানে মানুষকে ভুল করে ফেলে। যে আমাকে যারা ভালোবাসেন, আমাকে যারা ফলো করেন, সবার উদ্দেশ্য থাকবে, আপনাদের চোখে যদি কখনো মনে হয় যে সাংগঠনিক ভাবে আমি এটা ভুল করছি বা আমি ভুলের ভিতরে আছি, সবাই যেন আমাকে আহ সতর্ক করেন বা আমাকে জানান। আমি চেষ্টা করব যে নিজেকে সংশোধন করে সঠিকভাবে সংগঠন পরিচালনা করার জন্য। সেজন্য আপনাকে যারা জেলা এবং পর্যায়ে আমার নেতারা আছে, আমার দ্বারা আমাকে যারা তারা কি আপনার রাজনৈতিক পর্যন্ত কারণে, আসার সুযোগ আছে কিনা, মানে ওইভাবে আপনার অ্যাভেলেবিলিটিটাকে কতটুকু রিচেবল হবে? বাংলাদেশের এমন কোন ইউনিয়ন নাই, থানা থানা না, এমন কোন ইউনিয়ন নাই যে ইউনিয়নের মিনিমাম 4-5টা ছেলে আমার সাথে ফোনে কথা বলিনি, তারা ছাত্রদল করে। যারা ইউনিয়ন পর্যায়ে সদস্য আছে বা থানা পর্যায়ে ছাত্রদের সদস্য আছে ছাত্রদলের, আপনি যে কোনো থানা যে কোনো নেতাকর্মীর কাছে জিজ্ঞেস করলে আপনি জানতে পারবেন। ছাত্রদলের কেন্দ্রীয় নেতা যারাই হয় সবার ফোন পিক করে। এখন আন্দোলন কেন্দ্রিক বা দেশের রাজনৈতিক পরিস্থিতি কেন্দ্রিক অনেক সময় প্রশাসনিক সমস্যার কারণে রেগুলার নাম্বার অনেক সময় ইউজ করা যায়, ব্যবহার করা যায় না। তবে যদি কেউ ফোন দেয় অবশ্যই তারা আমাদেরকে পাবে। লাস্ট একটা প্রশ্ন আমি যেটা বলতে চেয়েছিলাম, সেটা হয়তো আপনি ভুলে গেছেন, যে আপনি বলছেন নেপোটিজম নাই ছাত্রদলের পদায়নের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি কি একদম তৃণমূল পর্যায় পর্যন্ত এই প্রভাব মুক্ত, মানে নেপোটিজম ফ্রি এমন কমিটি পাবে কিনা আপনাদের কাছ থেকে, দুজনের কাছ থেকে? এটা অলরেডি মনে করেন যে আমরা যে গত খোকন শ্যামল কমিটিতে যে সারা বাংলাদেশে 80 থেকে 90% যে সাংগঠনিক কমিটি হয়েছে, এখানে কোথাও রাজনৈতিক মানে আপনার স্থানীয় নমিনি বলেন বা স্থানীয় বিএনপি বলেন বা জেলা বিএনপির ওই ধরনের প্রভাব ছিল না। এটা সন্ধ্যাসারি আমাদের কেন্দ্রের প্রতিনিধি দিয়েই আমরা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করি। এবং আমাদের ছাত্রদলের প্রত্যেকটা কেন্দ্রীয় দায়িত্বশীল নেতাই আমাদের সাংগঠনিক অভিভাবকের পরামর্শ, তার কাছ মাধ্যম দিয়ে আমরা আমাদের সাংগঠনিক কাজ করি, সাংগঠনিক প্রক্রিয়া যেটা। এবং সংগঠনের যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আসে, সেটা উনি আমাদের তদন্ত কমিটি করেন এবং সেটা নিরপেক্ষ তদন্ত কমিটি করি আমরা, তার মাধ্যম দিয়ে তদন্ত প্রতিবেদন আসে এবং সেই প্রতিবেদনে যদি কেউ দোষী সাব্যস্ত হয়, তার এই সাংগঠনিক শাস্তির আওতায় আনা হয়। এবং মিথ্যা কোনো আপনার পদায়নের অভিযোগের কারণে ক্ষেত্রে কোনো সংগঠন, কাউকে সভাপতি করা, অমুক সাহেব বললেন, অমুক নেতা বললেন, অমুককে সভাপতি করো, অমুককে ইউনিয়ন, তমুক ইউনিয়নের সাধারণ সম্পাদক করো, এই ধরনের যে রিকোয়েস্ট আসে আমি সাধারণত। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট 2 বছর 7 মাস পদে ছিলাম, আর প্রেসিডেন্ট হিসেবে তো 1 সপ্তাহ মতো হলো। আমার কাছে আজ পর্যন্ত আমি ওইরকম কোনো নেতা পাইনি যারা প্রভাব বিস্তার করে ছাত্রদলকে বিএনপির সকল নেতাকর্মী বলেন, তৃণমূল ছাত্রদলকে বলেন, সবাই ছাত্রদল তো নেতৃত্ব দিচ্ছে, কমিটিগুলি তো ছাত্রদলের মাধ্যমেই তো হচ্ছে, মানে আপনাদের মাধ্যমে ছাত্রদল ছাত্রদল তাদের থানা বলেন, জেলা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, প্রত্যেকটা কমিটি স্বাধীনভাবে করে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনা দিয়ে সারা বাংলাদেশের কমিটি হয়। দেখা যাক আপনাদের নেতৃত্ব কেমন যায়, এবং চাই একটি সুন্দর রাজনীতি আপনারা ছাত্ররা উপহার দিন এবং একটি সুন্দর পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ আনবার ক্ষেত্রে, প্রতিষ্ঠা করবার ক্ষেত্রে আপনারা সম্মুখ ভূমিকা পালন করেন, এই আশা, এই আবেদন রইল আপনাদের প্রতি। এবং দর্শক আপনাদের প্রতি আর অনেক আপনার কাছে একটা অনুরোধ থাকবে সর্বশেষ, মানে যারা অতি উৎসাহী আমার পরিবার নিয়ে আলোচনা করতে, তারা তাদেরকে অনুরোধ করবো, আপনারা ব্যক্তি শ্রাবণের রাজনৈতিক জীবন সম্পর্কে জানেন, তার অ্যাক্টিভিটি সম্পর্কে জানেন, তারপরে মন্তব্য করবেন। ধন্যবাদ। জি, আপনি মানে কি মনে করছেন, খুব এত বেশি আপনার পরিবার এটা নিয়ে কেন টানাটানি করছে? এইটাকে এমন ভাবে হাইলাইট করা হচ্ছে, মানে আওয়ামী লীগের বা ছাত্রলীগের ধারণা যে মানে আমি যে আহ্বানটা নতুন তরুণ সমাজের কাছে করছি, তাই তারা ধারণা করছে ভবিষ্যৎ ছাত্ররা ছাত্রলীগ হয়তো নতুন কর্মী নাও আসতে পারে, যেটা এরকম বিপরীত ধর্মী পরিবারের সন্তান তার যোগ্যতা মেধা চর্চার মাধ্যমে ছাত্রদলকে ভালোবেসে আজকে এই পর্যায়ে আসছে। তো মুক্ত চিন্তার যারা আছে, যারা শিক্ষিত, এই ধরনের ছেলেরা হয়তো ভবিষ্যৎ সব ছাত্র দলে যোগ দিতে পারে। এই ধারণার থেকেই নেগেটিভ একটা প্রচারণা চালানোর চেষ্টা আওয়ামী লীগের থেকে করা হচ্ছে। ধন্যবাদ। দর্শক আপনারা অনেকেই দেখছেন, প্রায় অনেক হাজার হাজার মানুষ দেখছেন
ফেসবুক এবং ইউটিউবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত রাতে আমার সাথে থাকবার জন্য, এবং রনকুল ইসলাম শ্রাবণের প্রতি এতদিন অনেক প্রশ্নের একটা সম্মিলিত প্যাকেট হয়ে গেছে আমার কাছে মনে হয়েছিল না কথাগুলি জানা দরকার এবং উত্তরগুলি জানা দরকার, সাধারণ মানুষকে জানানো দরকার যে আসলে তার সাথে, তার আদর্শের সাথে, তার পরিবারের সাথে কি সম্পর্ক রয়েছে রাজনীতির। আজকে মোটামুটি স্পষ্ট হয়েছে আমরা। আরও পাবো রনকুল ইসলাম শ্রাবণকে। আমি সাধারণ সম্পাদককে আজকে তেমন ফিল করিনি তাকে রাখবার ক্ষেত্রে, হয়তো ভবিষ্যতে পাবো, কারণ হলো যেহেতু রনকুল ইসলামের পরিবার নিয়ে কথা হবে, এই কারণে আজকে বিশেষ করে না, শুধুমাত্র আপনি সাধারণ সম্পাদককে দাওয়াত দিয়ে আমার সাধারণ সম্পাদকও স্পষ্টবাদী হ্যাঁ, অবশ্যই শুনবে। অবশ্যই অবশ্যই দাওয়াত দিব। আশা করি ছাত্রদের নিয়েই তো আমি অনেক প্রোগ্রাম করি, আপনাকে নিয়ে তো বহু প্রোগ্রাম করেছি, অন্যান্য অনুষ্ঠানেও আপনি ছিলেন। একইভাবে হয়তো পাবো, প্রেসিডেন্ট হয়ে গেছেন যেন আবার আপনাকে মিস না করি। প্রেসিডেন্ট যারা হয়ে যায় তাদেরকে পাওয়া যায় এটা না। তো আপনি আজকেই বুঝতে পারলেন মিস করবেন কি করবেন না। ধন্যবাদ। না, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। প্রমাণিত হয়েছে অনেক কিছুই, আমরা কিছু বলতে চাই না। আরও 2 বছর পর বাকি কথা হয়তো বলবো, কেমন করলেন না করলেন। ইনশাআল্লাহ। ভালো থাকবেন দর্শক। আসসালামু আলাইকুম। রনক ইসলাম শ্রাবণ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। খুদা দোয়া হাফেজ। করবেন সবাই। জি, আসসালাম।